একটি অবহেলিত, ময়লার ভাগাড়, মাদকাসক্ত, দুর্নীতিবাজ, কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ ছাড়া কিভাবে সিঙ্গাপুর আজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হয়ে উঠল এবং বাংলাদেশ এখান থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলামিন ইসলাম রিকন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পুরো ভিডিওটি এনজয় করুন। ধন্যবাদ। 1965 সালে লি কুয়ানের হাত ধরে সিঙ্গাপুর স্বাধীন হয়। এক প্রকার বলতে গেলে মালয়েশিয়া থেকে বাধ্য হয়ে স্বাধীন হতে হয়, কারণ মালয়েশিয়া তাদেরকে বের করে দেয়। তৎকালীন সময় লি কুয়ান ইউ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছিল, তখন উনি লাইভে কেঁদে ফেলে। মানে দেশের অবস্থা এত বাজে ছিল, কারণ তৎকালীন সময়ে সিঙ্গাপুরের 70% জনগণ ময়লার স্তূপের ভিতরে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করত। জাতির বেশিরভাগই ছিল দুর্নীতিবাজ, মাদকাসক্ত, এবং যারা সরকারি আমলা ছিল তারা ঘুষে লিপ্ত। এবং তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা জাতিগতভাবে এক গোষ্ঠী ছিল না, তারা কয়েকটি গোত্রে বিভক্তি ছিল। বিশেষ করে ইন্ডিয়ান, মালয় এবং চাইনিজদের ভিতরে সংঘর্ষ লেগেই থাকতো। এমতো অবস্থায় লি কুয়ান ইউ খুবই ভেঙে পড়ে। উনি বুঝতে পারে যে এই দেশটাকে ভালো করার জন্য ওনাকে বড় রকমের একটা ইফোর্ট দিতে হবে, এবং লাস্ট পর্যন্ত কিন্তু উনি ওনার ইফোর্টটা দিছে, ওনার প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করছে, এবং সারা বিশ্বের কাছে সেটা এখন দৃশ্যমান। যদিও লি কুয়ান ইউ পশ্চিমা বিশ্বের কাছে একজন স্বৈরশাসক হিসেবে পরিচিত ছিল, তবুও ওনার প্ল্যানগুলো খুবই প্ল্যান ওয়াইজ সুন্দরভাবে সিঙ্গাপুরে বাস্তবায়ন করেন। লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে একটি আধুনিক অর্থনৈতিক শক্তিশালী দেশ বানানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে অথবা বাংলাদেশের কি কি শেখার আছে, সেই বিষয়গুলোই আজকের আলোচনায় তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তৎকালীন সময় সিঙ্গাপুরকে রিবিল্ড করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল, তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হলো দুর্নীতিমুক্ত, মাদকাসক্ত এবং ঘুষকে নির্মূল করা। সিঙ্গাপুরের আমলাদের বেতন যদি কম দেওয়া হয় তাহলে অবশ্যই তারা দুর্নীতি করবে। এই জন্য তিনি সিঙ্গাপুরের যে আমলা ছিল তাদের বেতন প্রায় প্রত্যেকটা কর্মচারীর 2 থেকে 3 গুণ স্যালারি বাড়িয়ে দেয়। শুধু তাই না, এবং কিছু ভয়ঙ্কর এবং কঠোর আইন প্রণয়ন করে। যদি কেউ সিঙ্গাপুরে ঘুষ নেয় অথবা দুর্নীতি করে, এটা যদি প্রমাণ হয় তাহলে সরাসরি মৃত্যুদণ্ড। আবার কেউ যদি মাদক ব্যবসা করে অথবা মাদক বিক্রি করে, যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলার আইন প্রণয়ন করে। এই যে একটা ভয়ঙ্কর আইন, এই ভয়ঙ্কর আইনের কারণেই খুব সহজেই সিঙ্গাপুর থেকে মাদক এবং দুর্নীতি চলে যায়। এরপর তিনি মানব সম্পদের দিকে মনোযোগ দেন। সিঙ্গাপুরের প্রত্যেকটা জনগণকে উনি মানব সম্পদে রূপান্তর করে। শুধু তাই না, সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। সেখানে স্থানীয় ভাষার পাশাপাশি ইংলিশকে করা হয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ফলে জনগণ খুব সহজেই ইংলিশ আয়ত্ত করে ফেলে, এবং পৃথিবীর বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য সিঙ্গাপুরের কর একেবারে কমিয়ে দেওয়া হয়। ফলে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো সিঙ্গাপুরে অফিস করতে থাকে। ফলে সিঙ্গাপুরের জনগণ খুব সহজেই ভালো মানের কাজ পেয়ে যায়, এবং কোম্পানিগুলোর উপর একটা শর্ত আরোপ করে যে প্রত্যেকটা কোম্পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে প্রত্যেক কর্মীকে ট্রেনিং দিয়ে তাদের স্কিলকে ডেভেলপ করতে হবে। এবার আসি অবকাঠামোতে। যেহেতু সিঙ্গাপুর একটি ময়লার ভাগাড় অথবা বিশাল ময়লার স্তূপ ছিল, এই ময়লার স্তূপগুলোকে উনি বিশাল আধুনিক অ্যাপার্টমেন্টে রূপান্তর করে এবং প্রত্যেক জনগণের মাঝখানে বিলিয়ে দেয়। ফলে জনগণের যে আবাসিক সমস্যাটা খুব সহজেই সলভ হয়ে যায়। সিঙ্গাপুরকে একটি ইন্টারন্যাশনাল ট্রেডিং হাব বানানোর জন্য বড় বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সমুদ্র বন্দর তৈরি করে। ফলে খুব সহজেই ব্যবসা বাণিজ্য এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং আলটিমেটলি সিঙ্গাপুর লাভবান হয়।
আপনি যদি 1965 সালের সিঙ্গাপুর এবং বর্তমান সিঙ্গাপুরের দিকে তাকান, তাহলে দেখবেন এখানে আকাশ পরিমাণ পার্থক্য। কোথায় সেই ময়লার স্তূপ আর কোথায় সেই বড় বড় অট্টালিকা এবং উঁচু উঁচু বিল্ডিং। কি থেকে কি হয়ে গেল? আজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক একটি দেশ সিঙ্গাপুর। এই যে একটা তাদের পরিবর্তন, এই পরিবর্তন থেকে বাংলাদেশ কি কি গ্রহণ করতে পারে? এখন আমরা বাংলাদেশের দিকে তাকাই। বাংলাদেশের যে বর্তমানে কারেন্ট সমস্যাগুলো, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কি দেখি যে বাংলাদেশ বর্তমানে দুর্নীতি, ঘুষ, মাদকাসক্ততে সয়লাভ হয়ে গেছে। এখন এই জায়গা থেকে যদি আমরা সিঙ্গাপুরের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে তো বাংলাদেশ থেকে মাদক দুর্নীতি আমরা কোনোভাবেই দূর করতে পারবো না। আর মাদক এবং দুর্নীতিকে দূর না করতে পারলে কখনোই একটা দেশ অর্থনৈতিক সামরিকভাবে সমৃদ্ধ হয় না। এবার আসে মানব সম্পদের দিকে। বাংলাদেশ পৃথিবীর 8ম জনসংখ্যার দিক থেকে লার্জেস্ট কান্ট্রি। এখানের জনসংখ্যাগুলোকে যদি কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েশন বের হয়, কিন্তু তাদের প্রপার স্কিল এবং নলেজ না থাকার কারণে জব হচ্ছে না, অথবা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ জবের সুযোগ নেই। এই বিশাল জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ কর্মসংস্থান দরকার, সেই পরিমাণ বাংলাদেশে নাই। এবং শুধু তাই না, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় ইন্ডাস্ট্রি এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা বিশাল পার্থক্য রয়ে গেছে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় থিওরি, অন্যদিকে ইন্ডাস্ট্রি চায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং স্কিল্ড লেবার, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারে না। এইটাই আমাদের অন্যতম ব্যর্থতা। এখন এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের ইন্ডাস্ট্রির সাথে একটা সামঞ্জস্য নিয়ে আসতে হবে, যাতে পড়াশোনা শেষ করেই যে প্রত্যেকটা নাগরিক খুব সহজেই জবে এন্ট্রি নিতে পারে। তাহলে বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা, এটা খুব সহজেই দূর হবে। ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য এখানে আমাদের আরও কাজ করতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে সাধারণত একটা এনআইডি কার্ড অথবা একটা জন্ম নিবন্ধন করতে হলে কী ধরনের প্যারা নেওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে। আর আপনি যদি এই দেশে একটা লিমিটেড কোম্পানি খুলতে চান, তাহলে যে কি প্যারা নেওয়া লাগবে, এটা তো খুব সহজেই বোঝা যায়। সুতরাং বড় বড় কোম্পানিগুলো যে খুব সহজে এন্ট্রি নিতে পারে, এজন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ অবকাঠামোগতভাবে সিঙ্গাপুরের থেকে অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি তৎকালীন সময়ের সিঙ্গাপুরের কথা বলি, সেখান থেকে বর্তমান বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। অনেক না, অনেক কয়েক গুণ ভালো অবস্থানে আছে। এইটারে আরও সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হবে। যেমন এখানকার প্রতিদিনকার জ্যাম এবং মিসম্যানেজমেন্টের কারণে ঢাকা শহর প্রায় অচল হয়ে যাচ্ছে। আমরা জানি একটি আধুনিক এবং আদর্শ শহরের মিনিমাম 25% ট্রান্সপোর্ট বা রাস্তাঘাট থাকা উচিত, কিন্তু আমাদের ঢাকার শহরের আছে মাত্র 5%। সুতরাং আমাদের ঢাকার শহরকে অবশ্যই ডিসেন্ট্রালাইজ করতে হবে। বড় বড় শিল্প কারখানাগুলোকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে এবং ঢাকাকে একটি আধুনিক এবং আদর্শ সিটিতে রূপান্তর করতে হবে। এই জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, আশা করি আমাদের সরকার নেবে। আপনি যদি দেখেন, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল সমুদ্র সীমা। এই সমুদ্র সীমাকে বাংলাদেশ কাজে লাগাতে পারলে ইন্টারন্যাশনালি ব্যবসা বাণিজ্য আরও সহজ হবে। শুধু আমাদের এই যে এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে। এবং বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে, এই অবস্থান থেকে বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী অর্থনৈতিক হাব হয়ে উঠতে পারে। এর জন্য দরকার আমাদের জাস্ট প্রপার ম্যানেজমেন্ট, দুর্নীতি, ঘুষ এবং মাদককে না বলা এবং রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।